নাম্বার ওয়ান, ভারতের প্রত্যেকটা মিডিয়ায় গত ৩-৪ দিন একটা কথা চাউট করেছে। ভারতের যে মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ওখানকার স্পোক্স পারসন রণধীর জয়সওয়াল বেশ কিছু কথা বলেছে ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে, বাংলাদেশিদের উপস্থিতি নিয়ে, এবং এদের যে মিথ্যাচারিতা এবং ভণ্ডামি এবং বাংলাদেশ সরকারের নীরবতা, ইডিওসি, অগ্রহণযোগ্য আচার আচরণ, আমি এটার উপরে কথা বলতে চাচ্ছি। বিষয়টা অত্যন্ত জরুরি। কেন জরুরি? এই মুহূর্তে বাংলাদেশে যে সরকার আছে, আমি আপনি বাংলাদেশের 80 থেকে 85% লোকজন মনে করে ভারতের ইনফ্লুয়েন্সে বাংলাদেশের নির্বাচনে কারিগরি করে বিএনপিকে ক্ষমতায় বসানো হয়েছে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে। সেক্ষেত্রে ভারত যদি তারেক রহমানকে হাসিনার মতোই বসিয়ে থাকে, আওয়ামী লীগের মতো বিএনপি কি বসিয়ে থাকে, তাহলে ভারত কি বলে, ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং ভারতের মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং ভারতের প্রতিরক্ষা সচিব কি বলে, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। আমাদের নিখুঁত ভাবে এটা ওয়াচ করা উচিত কি হচ্ছে। 2, লন্ডনে যেখানে তারেক রহমান থেকেছে এবং তারেক রহমানের পাশে যে পরগাছাগুলো আছে যারা বর্তমানে মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদা নিয়ে তারেক রহমানের চারপাশে তেলা পোকার মতো বিচরণ করে, সেই দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে তারই দলের 80 জন এমপি পার্লামেন্টে এবং বিভিন্ন জায়গায় সরাসরি বলেছে that you are involved in corruption, you are not qualified with the moral values to lead United Kingdom, so you must resign. আমি এটার উপরেও আমি কথা বলবো। আর একটা কথা, বাংলাদেশে একটা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট হচ্ছে, ওখানে অনেক ভূতের উৎপাত, এত ভূত ওইখানে, ভূতরা শুধু ওখানকার পয়সায় চুরি করে না, বাংলাদেশি লোকজনদের, রাশান লোকজনদের রাত্রিবেলা গলা চাইপা ধরে তাদের মুখের খাওয়ারও কাইরা নেয়, এবং সব খাওয়ার কাইরা নেওয়ার পরে ওই ভূতগুলো স্লোগান দেয় জয় শ্রীরাম। তাহলে ভূতগুলা কোন জায়গা? ওইখানে রূপপুর পারমাণবিক কেন্দ্রে, বিদ্যুৎ কেন্দ্রে গভীর রাতে স্লোগান হয় জয় শ্রীরাম। এই ভূতগুলো বোধ হয় কোন একটা জায়গা থেকে আমদানি করা হয়েছে এবং অত্যন্ত নিরাপত্তার সাথে আমদানি করা হয়েছে। কারণ যে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট 400 কেভি এবং 200 কেভি পাওয়ারের একটা নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের জন্য যা খরচ হয় 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 100 গুণ খরচ বেশি হচ্ছে এবং খরচ চালিয়েই যাচ্ছে। প্রজেক্টটা শেষ হচ্ছে না। যে প্রজেক্টটা ইনিশিয়েট করেছিল পাকিস্তানিরা, তারা শেষ করতে পারে না, কারণ ভারত ওটাকে শেষ করতে দেয় নাই। কিভাবে শেষ করতে দেয় নাই? বাংলাদেশে আপনার আর আমার মতো মানুষদের চারপাশে যেসব তেলা পোকাধারী ভারতীয়রা রাজনীতি করে, তাদের ষড়যন্ত্রের শিকার ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছোট সময় থেকে গল্প শুনেছি, বিখ্যাত সেই 4 নেতা যারা মুজিবনগর সরকার গঠন করে বাংলাদেশকে স্বাধীন করেছিল, কিন্তু ওই খানকির ছেলেরা আপনার আর আমার ভবিষ্যৎ দেখে নাই। ওই খানকির ছেলেরা
বাংলাদেশের স্বপ্ন দেখে নাই। ওই খানকির ছেলেরা স্বপ্ন দেখেছিল বাংলাদেশকে, অর্থাৎ পূর্ব পাকিস্তানকে, আমাকে, আপনাকে, আমাদের পূর্বপুরুষদেরকে ভারতীয় কৃতদাস বানানোর জন্য। ছোটবেলার থেকে স্বপ্ন দেখেছি, মনে মনে চিন্তা করেছি, কত বড় নেতা সিরাজুল আলম খান, কত বড় নেতা চার খলিফা, কত বড় নেতা মিজানুর রহমান চৌধুরী, কত বড় নেতা তোফায়েল আহমেদ। কিন্তু সব খানকির ছেলে ছিল ভারতের কল্পিবাহক। এসব খানকির ছেলেরা আজও বিচরণ করে কারো কারো কাছে। তারা এখনো তাত্ত্বিক, মহান রাজনীতিবিদ, মহান সাংবাদিক, কিন্তু বাস্তবে চেটের বাল, ভারতীয় পুত এবং কৃতিদাস। এই সত্য কথাটা বলার মতো নার্ভ, দূরদর্শিতা আমাদের মধ্যে নেই। আর যদি কারো থেকে থাকে, তাকে বলবো আমরা গুজববাজ, তাকে বলবো আমরা ইডিয়েট, তাকে বলবো আমরা ইউটিউবার, তাকে বলবো আমরা জাতা। সত্য কথা আজকের কারা বলবে? সত্য কথা বলার জন্য যারা নিজেদেরকে অনলাইন অ্যাক্টিভিস্ট যোদ্ধা, তারা এখন সরকারের পদলেহনের জন্য প্রেম নিবেদন করছে বিএনপির কাছে। কেউ একজন প্রেম নিবেদন করছে প্যারিস থেকে, কেউ একজন নিউ ইয়র্ক থেকে, কেউ আবার লন্ডন থেকে প্রেম নিবেদন করছে, আমারে নেও, আমারে নেও, আমি তোমাদের পা চাটার জন্য তৈরি। তো দ্য হিন্দু এই পত্রিকাটা হলো এমন একটা পত্রিকা, স্পেশালি সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নে এই ধরনের পত্রিকাকে বলা হয় নিউ ইয়র্ক টাইমস। আমি বললাম এই ধরনের পত্রিকাকে কি বলা হয়? সাউথ ইস্ট এশিয়া নিউ ইয়র্ক টাইমস বলতে যদি কোনো পত্রিকাকে ক্রেডেনশিয়াল দেওয়া হয়, তাহলে দ্য হিন্দু, দ্য ডিপ্লোম্যাট, হিন্দুস্তান টাইমস, পাকিস্তান টাইমস, এগুলোকে ডন, এদেরকে খুব রিলায়েবল পত্রিকা হিসাবে করা হয়। এখন দ্য হিন্দু যখন একটা আর্টিকেল লেখে, এটার জাতীয় গুরুত্ব ভারতীয় রাজনীতিতে, ফরেন পলিসিতে, প্রতিরক্ষা পলিসিতে ভারতের অত্যন্ত গুরুত্ব বহন করে। দর্শক শ্রোতা, এরা কখনো এই হিন্দু, এই পত্রিকাটা বা হিন্দুস্তান টাইমস অথবা ডিপ্লোম্যাট, এরা কখনো ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী কোন নিউজকে তারা হাইলাইট করে না। তাহলে বুঝেন ভারতীয় জাতীয়তাবাদ কতটা স্ট্রং। বিজেপি নির্বাচনে জেতার পরে যেসব লোকজনদেরকে বাংলাদেশে পুশিং করা হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরে আমাদের ভারতের চাকর স্বরাষ্ট্রমন্ত্রী শাওয়া রাজনীতির ষড়যন্ত্র বুঝে, ভারতের পাচাটা বুঝে, কৃতদাসের ব্যবহার বুঝে, আর ভারতের হাই কমিশনের শিখিয়ে দেওয়া সংবিধানের দুই একটা চ্যাপ্টার নিয়ে কথা বলতে পারে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চালানোর জন্য যেই প্র্যাগমেটিজম, যেই ভিশন, যেই প্যাট্রিয়টিজমের দরকার, এর কোনটা তো তার মধ্যে নাই। সে শুভেন্দু অধিকারী যখন থ্রেট করা শুরু করেছে, এই বিশ্বাস সন্তান সালাউদ্দিন রেসপন্ড করা শুরু করেছে। মনে হচ্ছে শুভেন্দু অধিকারী ওর ওস্তাদ, শুভেন্দু অধিকারী ওর বাবা লাগে, ওর চাচা লাগে। কুত্তার বাচ্চা ভুলে গেছে শুভেন্দু অধিকারী একটা প্রদেশের জঙ্গি হিন্দুদের মুখ্যমন্ত্রী হিসাবে এখনো শপথ নেয় নাই। ওই কুত্তার বাচ্চার কথার কোনো জবাবে
বাংলাদেশের জাতীয় পর্যায় থেকে কোনো রেসপন্ড আসা উচিত না। এই কথাটা এই কুত্তার বাচ্চাকে কেউ শিখায় নাই। এই কুত্তার বাচ্চা ইমপ্রেগমেটিক কথাবার্তার জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর মিথ্যাচারিতা, ভণ্ডামি, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন আমাদের ঘরে চাপাচ্ছে। আর এই কুত্তার বাচ্চা চুপচাপ বসে আছে। অর্থাৎ কি জানেন, ঘি লাগাইয়া দিছে ভারতকে কথা বলার জন্য, ভারতকে সুযোগ দিয়ে দিছে কথা বলার জন্য, আমাদের পাইন মারার জন্য। আর ও খলিল, আমির খচ্চর, মাহমুদ এরা চুপচাপ বসে আছে, কোনো কথা নাই। কারণ কি, জাতীয় পর্যায়ে নেতা হইতে গেলে দায়িত্ববোধ থাকে, দেশপ্রেম থাকে, যোগ্যতা থাকে, দূরদর্শিতা থাকে, জয়দের নাই। আপনি নিজে চিন্তা করেন, ভারতের এক্সটার্নাল মিনিস্ট্রি বলছে বাংলাদেশ আর ভারতের মধ্যে মূল সমস্যাই নাকি অবৈধ বাংলাদেশিরা ভারতে সয়লাভ। এইটাই নাকি ভারতের সাথে আমাদের মূল সমস্যা। যদি দর্শক শ্রোতা একা একা একটু চিন্তা করে দেখেন, ভারতের সাথে আমাদের কোন জায়গায় সমস্যাটা নাই। তারা বলছে, ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর রণধীর জয়সওয়াল বলছে বাংলাদেশের কাছ থেকে কোঅপারেশন চায় যাতে অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানো যায়। এখন বাংলাদেশিদেরকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের সহযোগিতা চায়, কিন্তু বাংলাদেশিদের বর্ডারে কিলিং করার জন্য বাংলাদেশের তো আর সহযোগিতা। বাংলাদেশকে রণধীর জয়সওয়াল বলছে আমরা অবৈধ বাংলাদেশিদেরকে তোমাদের মধ্যে পুশ করব, তোমাদের মধ্যে যদি পুশ করি তাইলে আমাদেরকে সহযোগিতা করো। কিন্তু বাংলাদেশিদেরকে যখন কিল করে, বাংলাদেশিদেরকে যখন খুন করে, তখন আর বাংলাদেশিদের কোনো সহযোগিতা চায় না। ডোন্ট গেট মি রং, এই যে তারা বলে বাংলাদেশি, তাদেরকে বাংলাদেশি বলে জানেন, যে ওই সব লোকজনদেরকে বলছে যারা বাংলা পর্যন্ত বলতে পারে না, যারা বাংলা পর্যন্ত বলতে পারে না, তাদেরকে বলে, তাদেরকে বলে যে এরা বাংলাদেশি, এদেরকে বাংলাদেশে যাতে ঢুকায় দেওয়া যায়। এখন একটা কথা, আজকে হিন্দুস্তান টাইম বলছে, দা হিন্দু বলছে যে বাংলাদেশিদেরকে ইলিগাল বাংলাদেশিদেরকে ভারত থেকে পাঠানো হবে। কিন্তু ভারত একটা সাবজেক্ট যেগুলো মূল ইস্যু, এগুলো নিয়ে কথা বলে নাই। কেন বলে নাই জানেন? সালাউদ্দিনরা এটা নিয়ে কথা বলে না, হাসিনারা এটা নিয়ে কথা বলে না, তারেক রহমান এটা নিয়ে কথা বলে না, বাংলাদেশের সরকার এটা নিয়ে কথা বলে না, বাংলাদেশের সেনাবাহিনীর কুত্তা প্রধান মির্জাফর ওয়াকার এটা নিয়ে কথা বলে না। আমাকে আপনারা অনেকে চিন্তা করছেন জেকব মিল্টন কোনটার কথা বলছে যারা কথা বলে না। একটা কথা আমাকে বলে, ভারতের এক্সটার্নাল মিনিস্ট্রি বলছে অবৈধ বাংলাদেশিদেরকে ফেরত দিতে হবে। আর বাংলাদেশ কি করে জানেন? অবৈধ ইন্ডিয়ানদেরকে বাংলাদেশে এনে তাদের পুলিশে চাকরি দেয়। অবৈধ ইন্ডিয়ান নাগরিকদের বাংলাদেশে ঢুকিয়ে সেনাবাহিনীতে চাকরি দেয়, বিডিআর এ চাকরি দেয়, সরকারি চাকরি দেয়। কে দেয়? হাসিনা মাগি দেয়, আওয়ামী লীগ দেয়। তারেক নামের ভণ্ড সে এখন ভারতীয় পুলিশদের ফেরত আনছে যারা পালায়ে গেছিল। সালাউদ্দিন এই খানকির ছেলে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার এক মধ্যে ভারতীয় সকল নাগরিকদেরকে বাংলাদেশে এসে আবার পুলিশে জয়েন করতে বলছে, যারা হাসিনা শাসন আমলে বাংলাদেশে ছিল। এখন গত ৩-৪ দিন ধরে ভারতের এক্সটার্নাল মিনিস্ট্রির প্রেস কনফারেন্সে কি একজন বাংলাদেশি সাংবাদিক ছিল?
ডেইলি স্টার কার বাল ছিঁড়ে, অবজারভার কার বাল ছিঁড়ে, নিউ নেশন ছিঁড়ে, প্রথম আলো কার বাল ছিঁড়ে? তারা কি ওখানে গিয়ে প্রেস কনফারেন্সে কোনো কথা জিজ্ঞাসা করতে পারে? যমুনা না বাল টিভি, 71 টিভি, বসুন্ধরার ছেলে শাহ আলমের টিভি এবং শাহ আলমের নিউজ পেপার, এসব বেশ্যার বাচ্চাদের মিডিয়া কি ভারতের এক্সটার্নাল মিনিস্ট্রিতে গিয়ে স্ট্রং কিছু কথা বলতে পারে না, জিজ্ঞাসা করতে পারে না যে তোমরা বলছো অবৈধ বাংলাদেশিরা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট করছে, কিন্তু তোমাদের কতজন পুলিশ, ভারতের কতজন নাগরিক বাংলাদেশের পুলিশে চাকরি করে, বাংলাদেশের বিডিআর এ চাকরি করে, বাংলাদেশের সেনাবাহিনীতে চাকরি করে? এই প্রশ্নটা করার মতো বাংলাদেশের কোন সাংবাদিক ভারতে নাই। কে আছে জানেন? কে আছে? বাংলাদেশি হাই কমিশনার। বাংলাদেশি হাই কমিশনার কি বলছে ভারতের? বাংলাদেশের হাই কমিশনার আছে ভারতে, সেই হাই কমিশনার, শুধু দর্শক শ্রোতা এক সেকেন্ড, আমি একটা ছবি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আমি এইমাত্র বলছিলাম ভারতের এক্সটার্নাল মিনিস্ট্রিতে যখন প্রেস কনফারেন্স হয়, এই প্রেস কনফারেন্সে বাংলাদেশের কোনো সাংবাদিক ওখানে নাই, এবং বাংলাদেশের যেসব সাংবাদিকরা ওখানে গিয়ে প্রশ্ন করতে পারে সেই সাংবাদিকরা ওখানে যায়ও না। কারণ মাসুদা ভাট্টি, মুন্নি সাহা, আরো কত বালছোল আছে না, ভারতে যায় খ্যাপ মারতে, ভারতে কি সাংবাদিকতা করতে যায়? রণধীর জয়সওয়াল যখন ওখানে দাঁড়িয়ে বলে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপের কারণ কি, রণধীর জয়সওয়াল বলে অবৈধ বাংলাদেশিদের উপস্থিতি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। বাংলাদেশের একজন সাংবাদিক ওখানে দাঁড়িয়ে এইটা জিজ্ঞাসা করে না যে তোমাদের ভারতীয় সিটিজেনরা বাংলাদেশে চাকরি করে, সরকারি চাকরি করে, বিডিআর এ চাকরি করে, আর্মিতে চাকরি করে, এরা যদি অবৈধ না হয় বাংলাদেশে, তাহলে কোন বাংলাদেশিদের তুমি বলছো যারা অবৈধ বাংলাদেশি এখন ইন্ডিয়ায় আছে? এইসব লোক তো বাংলাও বলতে পারে না, তারা বাংলাদেশি কেমনে হইল? এই প্রশ্নটা কেউ করে না। ইনস্ট্যান্ট বাংলাদেশের কি আছে ভারতে হাই কমিশনার খেতাব নিয়ে রিয়াজ হামিদুল্লাহ, এই শুয়ারের বাচ্চা বলে বাংলাদেশ এমন কিছুই করবে না যা ভারতের শক্তির পরিপন্থী, অর্থাৎ ভারতের ফুটকিতে কষ্ট পাবে এমন কোন কাজ বাংলাদেশ করবে না। ভারতের জন্য সব সময় তৈল মালিশ কইরা রাখবে। আমি রিয়াজ হামিদুল্লাহর মতো এরা পায়ে মালিশ করবে, ভারতের মুচা পরাইয়া দিবে, মাথা টিপা দিবে, পাঁচটা দিবে দরকার হইলে। ভারতের এসব কথার প্রতিবাদ করার মতো না ভারতে কেউ আছে, না বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা নিয়ে কোনো কথাবার্তা বা কোনো প্রতিবাদ আছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বানাইছে বিশাল ছিল, মনে করছিলাম লেখাপড়া জানা। ওই যে আমি বলছি না, বাংলাদেশের লেখাপড়া বিজ্ঞ মানুষদের প্রতি আর আমার ইজ্জত নাই, কারণ এদেরকে মনে করছিলাম এরা অত্যন্ত শিক্ষিত এবং দেশপ্রেমিক, কিন্তু ক্ষমতায় বসার পরে দেখি ছেলে। কারণ ক্ষমতায় বসার পরে এসব খানকির ছেলেদের মধ্যে নীতিবোধ আর কাজ করে না। কোন দিকে যাব চিন্তা করি, এরা শিক্ষিত, এরা অভিজ্ঞ, এদের ভালো কানেকশন আছে, দেশের জন্য এরা কাজে লাগাবে, কিন্তু দেখা যায় তারা নিজেরা নিজেদেরকে প্রমোট করছে। কোথায় যাবেন আপনি? আলী রিয়াজের মতো লোক সংবিধান সংশোধন করার জন্য গেছে না, কি করেছে? বাংলাদেশে গিয়ে নিজেকে প্রমোট করেছে। ওর মতো বালছল আমেরিকার রেস্টুরেন্টে খাইতে গেলে ওরে কেউ হ্যালো বলে না, কারণ বাংলাদেশের কমিউনিটির কোন কাজে এই শুয়ারের বাচ্চা জীবনেও লাগে না। আলী রিয়াজ দেশে গেছে, মনে মনে বলছি যাক, লেখাপড়া জানা একটা লোক দেশে গেছে, দেশের ভালো করবে।
এই আলী রিয়াজের মতো খানকিরা কোনোদিন বাংলাদেশের কাছে আমেরিকা বসে লাগে নাই। এই খলিলুর রহমানের মতো খানকি বাংলাদেশের কোনো কাজে লাগে নাই। বাংলাদেশে গেছে, চিন্তা করছি লেখাপড়া জানা মানুষ, শিক্ষিত মানুষ, বাংলাদেশের জন্য কখনো কিছু করার সুযোগ পায় না, এবার বোধহয় গিয়ে কিছু করবে। কিন্তু তার বাচ্চারা ওইখানে গিয়েও চুরি করছে, মাগিবাজি করছে, ভণ্ডামি করছে, নিজের স্বার্থ দেখছে, নিজের প্রমোট করছে, নিজের পরিবারকে প্রমোট করছে, নিজের আত্মীয় স্বজনদেরকে প্রমোট করছে। দেশের কাজে লাগে না। দেখেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ওখানে খলিল আছে, আর ওখানে আমির খসরু রাখেল, আমির খচ্চর মাহমুদ চৌধুরীর যে রাখেল পতিতা সামা ওবায়দ আছে, ওখানে বসে বসে সে সামা বিক্রি করে। আর কি সামা ওবায়দ সামা বিক্রি করে। আর আরো একটা কথা, এই সামা ওবায়দরা কি কখনো ভারতের বিপক্ষে গিয়ে কথা বলবে? তারা বলবে যে রণধীর জয়সওয়াল বাংলাদেশ সম্পর্কে যত মিথ্যাচারিতা করছে আমরা তার প্রতিবাদ করি। এই সামা কি এটা বলবে? খলিল বলবে? খলিল যদি বলে, খলিলের চাকরি কালকে থাকবে না। সামা তো বলবেই না, কারণ সামার মনে আমির খচ্চর, সামার যোগ্যতা হয়েছে কাপড় জায়গায় ছায়া খোলা। ওই রণধীর জয়সওয়ালের কথা প্রশ্ন করবে? করবে না। তাহলে বাংলাদেশের পক্ষে আর কথা কে বলবে? কোন সাংবাদিক বলবে না, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলবে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেও বলবে না। বাংলাদেশের পক্ষে কথাটা বলবে কে? কেউ নাই। আপনারা যারা অনলাইনে আমাকে গালি দিচ্ছেন, আপনারা খানকির পোলারা এক লাইন ইংরেজি লেখা তো দূরের থাক, বাংলা কথাটা ঠিক মতো বলতে পারেন না। আমার যে গালি দেন, গালির বানানগুলো পর্যন্ত ঠিক হয় না। আপনারা কি করতেছেন? সালাউদ্দিন আর বিএনপি আমারে গালি দিতে আসেন, সাউয়ার পুতেরা গালি দে, বানানটা ঠিক কর, একটু ইংরেজিতে গালি দে। খানকির পোলারা তাও দিতে পারস। বিএনপির সাইবার যোদ্ধা, বিএনপির গাল যোদ্ধা, আপনারা একটু নিজেদেরকে জিজ্ঞাসা করেন তো, যারা আমারে গালি দেন তারা কতজন ভারতের এক্সটার্নাল মিনিস্ট্রির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গিয়ে গালি দিচ্ছেন ইংরেজিতে? একজনও দেন নাই, কারণ ওটা গালি দেওয়ার জন্য যোগ্যতা লাগে। আপনাদের ওইটা নাই। ছাউয়ার মতো লোকজন, সামার মতো লোকজন আপনাদেরকে কেন বলদ বানায় বুঝেন না? আপনারা লেখাপড়াই জানেন না। আপনারা খালি ওইখানে এসে কতক্ষণ গালি দিতে পারেন ছেলেদের মতো, দৌলতদিয়ার সন্তানদের মতো, বাজারের সন্তানদের মতো। একটা গালি দেন, বানান ঠিক নাই, গ্রামার ঠিক নাই, গালি দেন বাংলায়, তাও বানানটাও ঠিক মতো জানেন না। যদি ইংরেজিটা জানতেন তাহলে বলতাম সংকিট ছেলেরা ভারতের এক্সটার্নাল মিনিস্ট্রি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুকা এগুলোর প্রতিবাদ কর, তাও পারেন না। আপনাদেরকে দিয়ে এগুলো সম্ভব না। অর্থাৎ কি বুঝেন? সাংবাদিকরা ওখানে যাবে না এর প্রতিবাদ করতে। আমি আমেরিকায় থাকি, আমি আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়তে গিয়ে তর্ক শুরু করে দেই। ভারতে কি কোনো খানকির ছেলে নাই বাংলাদেশের পক্ষে ওখানে গিয়ে বাংলাদেশের পক্ষে একটা প্রশ্ন করবে? এতগুলো নিউজ পেপার এবং মিডিয়া বাংলাদেশে কতটা খানকির পোলার রিপ্রেজেন্টেটিভ আছে ইন্ডিয়াতে? ওখানে একজন হাই কমিশনার আছে, ওই শুয়ারের বাচ্চাও ওইখানে বৈশা বলে আপনারা আমাদেরকে যেইভাবে খুশি পুটকি মারেন, আপনাদের কমফোর্ট, আমার নাম হামিদুল্লাহ। এখন ভারতের এক্সটার্নাল মিনিস্ট্রি বলছে ভারতের সাথে বাংলাদেশের মেইন সমস্যা হয়েছে অবৈধ বাংলাদেশিরা নাকি ভারতে সয়লাভ, এবং তারা এ ব্যাপারে বাংলাদেশের কাছ থেকে সহযোগিতা চায়। কেন সহযোগিতা চায় বুঝেন তো? আপনারা শুনলে আকাশ থেকে পড়বেন। এই সাউয়া, এই মির্জাফর ওয়াকার, এই আমির খচ্চর, এই সন্তুলার মারা একত্র হয়ে গণভবনে মিটিং কইরা আরাকান থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকাইছে ভারতের কালাদান প্রজেক্টকে মায়ানমারে সফল করার জন্য।
এখন তারা যদি আরো কয়েক কোটি বাংলাদেশি আরো কয়েক কোটি ধরেন 1-1.5 কোটি পাকিস্তানি বিহারি মুসলমানদেরকে ধর্মের নাম দিয়ে ধাক্কাইয়া বাংলাদেশে ঢুকায়, তো বাংলাদেশকে বাকিটা পাইন মারা হবে না? ভারত তো এটাই চায়। ভারত যা চায় তা সাউয়া করবে, ভারত যা চায় তা সামা করবে, ভারত যা চায় আমির খচ্চরটা করবে, ইকবাল মাহমুদ চৌধুরীর টুকুরটা করবে, আব্দুল আবাল মিন্টুটা করবে, তারেক রহমান সেটা করবে। জীবনে আমি কোনোদিন শুনি নাই কোন একজন ম্যাচিউর প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে বৈশা বলদের মতো বলে আমার মেয়ে জাইমা রহমান এইটা পারে। এই সভ্য পৃথিবীর কোন দেশে আমি কোন সরকার প্রধানকে প্রেস কনফারেন্সে বসে এটা বলতে শুনি নাই। লাস্ট একবার শুনছিলাম জিমি কার্টার প্রেস কনফারেন্সে ইরান কন্ট্রা ইরানে যে রেভলিউশন হয়েছে আমেরিকান সোলজারদেরকে 1979-এ যখন ওখানে অ্যারেস্ট করা হয়েছে, আমেরিকানদের বন্দী করা হয়েছে, জিমি কার্টারকে জিজ্ঞাসা করছে, মিস্টার প্রেসিডেন্ট, হুম আর ইউ টকিং টু ইন রিগার্ডস টু দ্য ফরেন পলিসি? আপনি কি জানেন জিমি কার্টার তার অ্যাফেকশন দিয়ে ভালোবাসা দিয়ে মেয়ের জন্য বলছে আমি আমার মেয়ের সাথেও পররাষ্ট্রনীতি নিয়ে কথা কই, এমন এক বাস খাইছে তার প্রেসিডেন্সি শেষ। আর আমাদের খাম্বা তারেক বৈশা বৈশা তার মেয়ের প্রশংসা করে, আমার মেয়ে এইটা। হায় রে বলদ, তোর ম্যাচুরিটি আর কবে হবে? এখন পর্যন্ত পারিস নাই তোর স্পিচ রাইটার তারে চেঞ্জ করতে, এখন পর্যন্ত তোর কথা টোন ঠিক করতে পারিস নাই। জদা তারেক রহমান না লন্ডনে থেকে বহু লন্ডনী গণতন্ত্র শিখছে। বিএনপির প্রায় 270, 80, 90 এমপি হয়েছে না? আপনি কি বিএনপির কোন, শুধু বিএনপি না আওয়ামী লীগের কোন এমপি মন্ত্রী, বিএনপির কোন এমপি মন্ত্রী শুনেছেন হাসিনার সমালোচনা করেছে, তারেকের সমালোচনা করেছে? আরে বাদ দেন তারেকের সমালোচনা, তারা তো খানকি মাগি সালাউদ্দিনের বিরুদ্ধেই কথা বলতে সাহস পায় না। বাংলাদেশে আপনারা সংসদীয় গণতন্ত্র আনছেন, পেটের বালের গণতন্ত্র। আপনারা গণতন্ত্র বানানি জানেন না, আপনারা গণতন্ত্র আনছেন। আপনারা যদি গণতন্ত্র আনেন তারেক রহমানের পলিসিকে সমালোচনা করার মতো, আরে ভাই তারেক রহমানের পলিসিকে সমালোচনা করার জন্য লোক নাই, থাকবে কেমনে? ওয়ারাস দেখেন লন্ডনে ক্ষমতাসীন দলের 80 জন এমপি নাম করে বলে ফেলেছে শালার পোরাঙ্গামুলা তুই কুইট কর। আপনি চিন্তা করেন তো, বিএনপির যদি 80 জন এমপি দাঁড়ায়া বলে তারেক রহমানকে সালাউদ্দিন রে আজকে লাথি মাইরা বাইকর নতুবা তোর প্রধানমন্ত্রিত্ব মানি না, তারেক রহমান ওইটা করতে বাধ্য হইতো। কিন্তু বিএনপিতে যত এমপি আছে তারা কেউ মায়ের দুধ খাইয়া বড় হইছে না কুত্তার দুধ খাইয়া বড় হইছে? কুত্তার দুধও খায় না, রাবিট খরগোশের রক্ত খাইয়া দুধ খাইতে পারে, খরগোশের দুধ খাইয়া বোধহয় খানকের পোলারা এমপি হইছে। একজন বিএনপির এমপি দাঁড়াইয়া বলে না যে সালাউদ্দিন যখন মাইক্রোফোন নিয়ে সব মন্ত্রণালয়ের কথা বলে, একজন এমপি দাঁড়াইয়া বলে না সালাউদ্দিন সাহেব আপনি বসেন, বলে না। আমির খচ্চর মাহমুদ পার্লামেন্টে যখন বলে যে আমরা লোকাল ব্যাংকের লোন কমাই আনতেছি, কেউ বলে না ওই খানকির পোলা। ইকোনমির কোন চ্যাপ্টার বা কোন থিওরিতে বলা আছে স্মল বিজনেস লোন লোকাল ব্যাংক থেকে রিকভার করলে বাংলাদেশের অর্থনীতি বড় হয়ে যাবে? কে বলছে তোরে? তারা এই পলিসি নিয়ে পার্লামেন্টের মধ্যে বা পার্লামেন্টের বাইরে এই প্রশ্নটা কেউ তাকে করে না। আপনারা এমপি গিরি মারাইবেন, আপনারা এমপি হয়েছেন, আপনারা মন্ত্রী হয়েছেন। আমি বিএনপির কথা কি বলবো, জামাতের কোন একজন এমপি কনস্ট্রাকটিভ
ক্রিটিসিজমের ক্ষেত্রে তাদের কথাবার্তার যে নমুনা দিয়া পিটাইয়া তাদেরকে আমার শিখাইতে ইচ্ছা করে, ইউজ দিস ওয়ার্ড, ইউজ দিস ল্যাঙ্গুয়েজ। কোন স্ট্যান্ডার্ড নাই। আরো একটা কথা, আপনারা তো শিখতেও পারেন, ভোট পাইয়া হোক আর ভোট চুরি কইরা হোক বা মেকানিজম কইরা হোক এমপি হইছেন। তো সিনেটের কার্যক্রম দেখেন, আমেরিকান সিনেটে কি কি ধরনের আলাপ আলোচনা হয়, কংগ্রেসে কেমনে হয়, লন্ডনে পার্লামেন্টে কি ধরনের কথাবার্তা হয়, একটু শিখতে তো পারেন। খালি পাচাটা, তেল দেওয়া, গান্ডুগিরি, এর বাইরে আপনারা এই প্রশংসা ছাড়া আপনাদের ভিতরে কোনো যোগ্যতা নেই। না আপনারা বাংলা ঠিক মতো জানেন, ইংরেজি তো বাদ। আপনাদের কোনো লাজ লজ্জা, দূরদর্শিতা, দেশপ্রেম কোনটাই আপনাদের নাই। আপনারা লন্ডনে থাকেন, আপনারা আমেরিকায় থাকেন, ওখানে বৈশা বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করেন, পাউন্ড চুরি করেন, ডাকাতি করেন, চাঁদাবাজি করেন, কিন্তু একটা জিনিস শিখেন না। দেশপ্রেম শেখার জন্য ওই দেশের গণতন্ত্র কিভাবে স্টাবলিশ হয়েছে, কিভাবে কন্টিনিউ করছে, এটার উপরে তাদের কার্যক্রমকে আপনারা কখনোই অবজারভেশনে নেন না, আমলে নেন না। তাইলে দেশের উন্নতি কি করে হবে? আপনারা কথায় কথায় বলবেন তারেক রহমান এই কইরা ফেলাইছে, তারেক রহমান ওই কইরা ফেলাইছে, কোনো ভালো করে না। তারেক রহমান লন্ডনে গিয়ে অনেক ম্যাচিউর হয়েছে, এই কথাটা যে বলে আমি তার মুখে পেশাব করে দেওয়ার জন্য তৈরি। কারণ তারেক রহমান লন্ডনে গিয়ে কিছুই শিখে না। যে একটা লোক তার কথার টোন ঠিক করতে পারে না গত 17 বছরে, সে পলিসি মেকিং এর উপরে কথা বলবে, সে বাল জানে। সালাউদ্দিন কেন তার সামনে থেকে মাইক্রোফোনটা নিয়ে যায় জানেন না? সালাউদ্দিন টের পেয়ে গেছে ওইটা একটা রাঙ্গামুলা, ও বাল কিছুই জানে না। এখানে ভূত ঢুকছে। আসলে আমি কি বলতে চাইছি, আপনারা কি জানেন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কতটা সিকিউরিটি কনসার্ন? এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা অনুমানও করতে পারেন। আপনারা শুনছেন ইউক্রেনের যে পাওয়ার প্লান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট লিক হয়েছিল। আপনারা কি জানেন কয়েক মাইল এরিয়া নিয়ে গত 30-35 বছর, 40 বছর ওই এরিয়ার চারপাশে কোনো মানুষ যাওয়া তো দূরে থাক, পশু পাখি পর্যন্ত বিকলাঙ্গ হইয়া আজকেরও জন্মায়। আজকের পর্যন্ত বিকলাঙ্গ হইয়া ওই এরিয়ার পশু পাখি জন্মায় ইউক্রেনে যে নিউক্লিয়ার লিক হয়েছিল। তাইলে বাংলাদেশের মতো জায়গায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্লান্ট ওখানে তৈরি করা হয়েছে, গড ফরবিড, ওখানে যদি লিক হয়, ওইখানে যদি কোনো প্রকার ষড়যন্ত্র হয়, ওইখানের যদি জাহান্নাম হয়, পুরো বাংলাদেশের অর্ধেক জাহান্নাম হয়ে যাবে। আমার কত দেশবাসী মারা যাবে, আমার কত দেশবাসী গৃহহীন হবে, আমার কত দেশবাসী বিকলাঙ্গ হবে, আমার কত ভাই বোন, মা বাবা চাচা জাহান্নামে যাবে। আমি এটা চিন্তা করতে ভয় পাই। র একটা এন্টিটি তৈরি করছে ওই পাওয়ার প্লান্টে ঢোকার জন্য। এই যে ইন্ডিয়ান কোম্পানিজ, এরা কারা জানেন? নাম কাওয়াস্তে ইন্ডিয়ান কোম্পানি, সব রয়ের অপারেটিভ, রয়ের ইঞ্জিনিয়ার, রয়ের কন্ট্রাক্টর, রয়ের বায়োলজিস্ট, কেমিস্ট, তাদেরকে ওইখানে ঢুকাইছে। আমাদের দেশটা বাঁচবে কি করে রে ভাই? এরপর অনেকে আমারে বলেন যে ভাই আপনি গালি দেন, ভাই আমাদের দেশটা বাঁচবে কি করে আমাকে একটু বলেন, আমারে আপনারা একটু বলেন কেমনে এই জিনিসগুলো ওখানে ঢুকবে, আমার একটু বলেন। আমি আকাশ থেকে পড়ি রে ভাই, কি কইরা এই নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে ভারতের কোম্পানিকে, কে ওখানে ঢুকায়? আপনারা আমাকে একটু বলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্টটা কারা ঘটাবে? ভারত ঘটাবে। কারণ কেন ঘটাবে? আমাকে যারা গালি দিচ্ছেন তাদেরকে বলছি, কারা এই অ্যাক্সিডেন্টটা ঘটাবে? ভারতীয়রা ঘটাবে। কেন ঘটাবে? এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি চালু হয়, ভারত ক্ষতিগ্রস্ত হবে। কারণ ভারত থেকে ক্যাপাসিটি চার্জ দিয়ে আদানির কাছ থেকে বিদ্যুৎ আনে,
সুদানির কাছ থেকে বিদ্যুৎ আনে, মাদানির কাছ থেকে বিদ্যুৎ আনে, তাদের ব্যবসা জাহান্নামে যাবে। আপনারা কি মনে হয় ভারত কয়েকশো মিলিয়ন ডলার প্রতি বছরে লস দিয়ে বাংলাদেশের উপকার চায়? এই যে আমারে যারা গালাগালি করছে, এইখানে কমেন্টের ভিতরে দেখেন যারা গালি দিচ্ছে, আপনারা কি জানেন এরা সব ভারতীয়, এরা সব ভারতীয় কুত্তার বাচ্চা?